সিং, শ্রী কল্যাণ চৌবে আদি অকৃত্রিম এই অঞ্চলের অতি পরিচিত চিনুদা, শ্রী শিবাজি সিংহ রায়, পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক ভাই অনুপ, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, যে নির্বাচন প্রতিযোগিতাহীন নির্বাচন, যে নির্বাচনে তাপও নেই, উত্তাপও নেই, যে নির্বাচনে শাসক দলকে চ্যালেঞ্জ করবার মতো কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই, বিরোধীরা কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় নিয়ে যাবে রাজ্যকে সেই ভবিষ্যতের ঠিকানা নেই। কিন্তু তাও আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বাঙালিরা একটা নতুন করে উত্তাপ স্পর্শ করবার চেষ্টা করছি। ঠিক এভাবেই 2019-এর নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42। বাংলার মানুষ জবাব দিয়েছিলেন 18টি আসনে জয়ী করে আমাদের দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন যখনই আসে তখনই তৃণমূল কংগ্রেস আমাদের সামনে দাঁড়িয়ে বলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বাঙালি প্রধানমন্ত্রী, ভবিষ্যতের প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী, ভবিষ্যতের প্রধানমন্ত্রী একমাত্র পরীক্ষিত মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধীদের আক্রমণকে চ্যালেঞ্জ করেছেন, 2021 সালে বহিরাগতদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু নির্বাচন যখন এগিয়ে আসে, নির্বাচন যখন বাড়ির দরজায় কড়া নাড়ে, তখন একটাই শব্দ, আমরা হব নির্ণায়ক শক্তি, সরকারের চাবি থাকবে আমাদের হাতে, আমরা উঠতে বললে সরকার উঠবে, আমরা বসতে বললে সরকার বসবে, ভোটের পরে জোট আমি তৈরি করে দেব। আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাবি খুঁজছে। কোথায় চাবি? চাবি কালীঘাটে এলে চাবি থিয়েটার রোডে, চাবি দক্ষিণ কলকাতায় এলে চাবি ডায়মন্ড হারবারে। আজকে মানুষ সেই নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণভাবে পৌঁছে গেছে। আজকে একটা অদ্ভুত নির্বাচন ভারতবর্ষের মানুষের সামনে, একটা জোট তৈরি হয়েছে। যারা আপনাদের সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 466টি আসনে তথাকথিত জোটের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, তার মধ্যে 233টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জোটের বিরুদ্ধে জোটের প্রার্থী। শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস, যার গর্ব থেকে অশান্ত তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, 285টি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, 80টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের বিরুদ্ধে জোটের শরিক দলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার যেমন বেরি তেমনি রবি, চুল ভেজাবো না, আমি 7-এও নেই, 5-এও নেই, আমি 6 আর 8-এ আছি। একজন জোটের সঙ্গে আগেই ঘোষণা করে দিলেন কংগ্রেস 40টার বেশি নির্বাচনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারবে না। আরেকজন আছেন যিনি জোটের অন্য শরিকদের মতো ধারাবাহিকতা বজায় রেখে আজকে বেল পেয়েছেন, বেল, নিজের ভোট নিজে দিয়ে নিজের জায়গায় আবার জেলে চলে যাবে। সেই অরবিন্দ কেজরিওয়াল আজকে তিনি বলছেন যে আজকে কংগ্রেসের বিরুদ্ধে তিনি প্রথম প্রার্থী ঘোষণা করে দিয়েছেন পাঞ্জাবে এবং দিল্লি। কার বিরুদ্ধে কার প্রতিদ্বন্দ্বিতা, কার ভোট, কিসের ভোট, কোন চোখের জলের ভোট, কোন ন্যূনতম কর্মসূচিকে নতুন করে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেবার ভোট? পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যারা এই উত্তর কলকাতায় দীর্ঘদিন ধরে এখানকার ছাত্র রাজনীতি দেখেছি, এখানকার অলির গলির সন্ধান, নিস্তব্ধতা, বিদীর্ণ হওয়া মিছিল শুনেছি,
ভুলে যাবেন না বামফ্রন্টের সেই স্লোগান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে ভারত সরকারের বাজেট তৈরির বিরোধিতার জন্য আপনারা সিপিআইএম প্রার্থীকে ভোট দিন। ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতি পরিচালিত করবার জন্য আপনারা বামফ্রন্টকে ভোট দিন। আপনাদের সামনে দাঁড়িয়ে যারা বলেছিলেন বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করতে হবে, এই লড়াই জোরদার জমিদারের বিরুদ্ধে গরিবের লড়াই, এই লড়াই পরিবারতান্ত্রিক অপশাসনের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ভারতবর্ষের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা যারা বিজেপি করি, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সামনে বলেছি যে কংগ্রেস আর সিপিএম এর এই প্রেমটা, এটা অ্যাকচুয়ালি পরকীয়া প্রেম, গোপনে প্রেম, পর্দার আড়ালে প্রেম, মশারির ভিতরে প্রেম। আমরা বারবার ওদের বলতাম এভাবে লড়াই করবেন না, সামনাসামনি আসুন, খুল্লাম খুল্লা প্যার করেंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों। সরাসরি এসে মালা বদল করে নিন। 2016 সালে দেখলাম ম্যারেজটাকে রেজিস্ট্রি করলেন, কোনো ফাঁক ছিল, আবার ডিভোর্স, আবার দুজন আলাদা হয়ে। এখন তৃতীয় জনকে মাঝখানে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আর আগের তৃণমূল নেই, যারা সিপিআইএম এর অপশাসনের বিরুদ্ধে, সিপিএম এর নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের মানুষকে বাইক বাহিনীর মধ্যে দিয়ে খান কাপড়ের বিতরণের মধ্যে দিয়ে যারা ভীত সন্ত্রস্ত করবার বিরুদ্ধে নির্বাচন লড়েছিলেন, যে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করে দেব। তিনি তার কাছে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তাই মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া যাবে না। মানুষ জানতেন 45,000 বন্ধ কারখানার দরজার তালা খুলবে না। মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন ঔদ্ধত্যের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন নীতিহীনতার বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন 34 বছরের একটা বাধ্যতার সংস্কৃতি বুকের উপরে চাপিয়ে যারা দিয়েছিলেন তার থেকে মুক্তির জন্য। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে জোট, একটা অপার্থিব জোট, একটা অভিনব জোট, পশ্চিমবঙ্গের মানচিত্রে নতুন রাজনৈতিক সমীকরণ। যেখানেই দেখবেন রাত্রির অন্ধকার ঘনিয়ে আসছে, যেখানেই দেখবেন রাস্তার গলি, উত্তর কলকাতার গলি তো বেশি, সেখানেই দেখবেন তৃণমূল সিপিএম কে ডাকছে, এই রাগ করেছ, এদিকে এসো, এসো না। কোন পরকীয়া শুরু হয়েছে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে? দেখবেন মাঝখানে রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী, একদিকে সীতারাম ইয়েচুরি, অন্যদিকে মমতা ব্যানার্জি। পরের দিন জোটের ছবি, গণশক্তিতে মমতা দেবী নেই, আর জাগো বাংলায় সীতারাম ইয়েচুরি নেই। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে সীতারাম ইয়েচুরি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে রাহুল গান্ধী। একজন রাহুলের ডান কানে, একজন রাহুলের বাঁ কানে। কথা চলছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। যা কথা হচ্ছে চোখে চোখে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বাংলার মানুষের সঙ্গে কতদিন চলবে এই ছলনা? আজকে অপরিণত প্রেম কাব্যের বিরুদ্ধে আপনাদের সংগত হতে হবে। আমরা কি করতে পেরেছি তা আপনাদের অজানা নয়, আমরা কি করতে পারি তাও আপনাদের অজানা নয়। কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধ শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছি যে 2011 সালে যেটা হচ্ছে সেটা পালা বদল হচ্ছে, সেটা দিন বদল হচ্ছে। আমরা একটা হেজিমনিকে সরিয়ে দিয়ে আরেকটা হেজিমনিকে পশ্চিমবঙ্গের বুকের উপরে এস্টাবলিশ করে দিয়েছে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে 2011 সালে,
গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, সমালোচনা করার অধিকার, সেই রাজনৈতিক দল বিশ্বাস করে না। আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার দলের পতাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব, আমি পঞ্চায়েত নির্বাচন লড়ব। যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি বুক চিতিয়ে আমার ভোট তৈরি করব। সেই অধিকার আছে তৃণমূল কংগ্রেসকে। একটা রাজনৈতিক দল যাদের প্রথম সারির সমস্ত মন্ত্রীরা ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র পরিষদ করেছেন, আজকে তারা পশ্চিমবঙ্গের ছাত্র নির্বাচন বন্ধ করে দিয়েছে। কারণ ছাত্রদের উপরে, কলেজের সামগ্রিক ব্যবস্থার উপরে তাদের কোনো আস্থা নেই। আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো সব পারেন। নির্বাচন এলেই উনি আমাদের মায়া কাটিয়ে বারবার দিল্লি চলে যাওয়ার কথা বলেন। আমরা বারবার ওনাকে বলি, আপনি কেন যাবেন? হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। আপনি তো আমাদের, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আপনি তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আপনি সোনাইয়ে তবলা বাজিয়ে দিতে পারেন, আপনি মরুভূমিতে আপনি চন্দ্রমল্লিকার চাষ করে দিতে পারেন, আপনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি তৈরি করে দিতে পারেন, আপনি গীত বিতানের জায়গায় কবিতা বিতান বানিয়ে দিতে পারেন, আপনি রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন। আপনি প্রবল ঝড়ের গতিমুখ রাত জেগে আপনি খড়গপুরে বসে আপনি ঝড়ের গতিমুখ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আমি জানি না রুমেলাতে উনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে ঝড়কে পরিচালনা করছেন, এই আমার জানা নেই। তাই আমাদের মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন, কাকে চ্যালেঞ্জ দিচ্ছে? কাকে কি চ্যালেঞ্জ দেবেন? আরে চ্যালেঞ্জ করবার জন্য তো একটা সংখ্যার প্রয়োজন হয়। যাকে চ্যালেঞ্জ করছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতবর্ষের অর্থনীতিকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে সারা পৃথিবীর সামনে বিস্ময় প্রকাশ করিয়ে দিয়েছেন, যিনি $50 লক্ষ ফরেন রিজার্ভ নিয়ে সারা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ভারতের ইতিহাসের সর্বকালীন রেকর্ড, যার আমলে $36 লক্ষ বিলিয়ন আজকে এক্সপোর্ট বেড়েছে, যিনি ভারতবর্ষের অর্থনীতিকে 11 থেকে টেনে নিয়ে প্রায় 4-এ পৌঁছে দিয়েছেন, সেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছেন, যিনি কোভিড কালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়েছেন, আগামী 5 বছর দেবেন, তিনি নরেন্দ্র মোদী। আপনারা তাকে চ্যালেঞ্জ করতে নেমে পড়েছেন। আমাদের রাজ্যে বিরোধিতা চলেছে। কোন বিরোধিতা? আজকে জোট নিয়ে নির্বাচন শুরু হলো, মমতা দেবী জোট ভাঙলেন। দুই ভাই অধীর রঞ্জন এবং মোহাম্মদ সেলিম, তারা তো আনন্দে নৃত্য করতে করতে বেরিয়ে পড়েছিলেন। একটা নির্বাচন হয়েছিল সাগরদিঘির উপনির্বাচন। সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী জয়ী হলো। আমরা বলেছিলাম এটা কংগ্রেসের জয় নয়, এটা তৃণমূল কংগ্রেসের পরাজয়। কে কার কথা শোনে? কংগ্রেস আনন্দে আত্মহারা, দীর্ঘদিন বিধানসভায় শূন্য। জেঠু মোহাম্মদ সেলিম, তারও কোনো আসন নেই। আজকে বলেছেন আমার ছেলে হয়েছে বলে রাস্তায় নেমে পড়লো। বলছেন কংগ্রেসের আনন্দের আর সীমা থাকলো না। আর তার সঙ্গে যোগ দিলেন মোহাম্মদ সেলিম। একজন বেরিয়ে পড়লেন ভেন্যু ঠিক করতে, অন্যজন বেরিয়ে পড়লেন মেনু ঠিক করতে। দুই রত্ন দুই দিকে চলে গেলেন, আর ছেলে হামাগুড়ি দিয়ে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাড়িতে ঢুকে। আজকে এই পরিস্থিতি তার পশ্চিমবঙ্গে তৈরি। এরপরে আবার ধূপগুড়ির উপনির্বাচন। ধূপগুড়ির উপর নির্বাচনে মানুষ বাইনারি তৈরি করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, হয় তৃণমূলকে ভোট দিন, না হলে বিজেপিকে ভোট দিন। মাঝখানে এই যে সিপিআইএম এবং কংগ্রেস ডুবি তবলা নিয়ে বেরিয়ে পড়েছে। আপনারা আজকে সিপিআইএম এর প্রার্থীগুলোর করুণ অবস্থা তৈরি করে দিল কংগ্রেস পরিকল্পিতভাবে। মুর্শিদাবাদের নির্বাচন শেষ, মালদার নির্বাচন শেষ, শাসন করার আর সময় পেলেন না মল্লিকার্জুন খাড়গে। তিনি অধীর চৌধুরীর দিকে তাকিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন
অধীর চৌধুরীও তার ছবিতে তার অনুগামীদের দিয়ে কালি লাগিয়ে দিলেন, প্রতিবাদ করলেন, কিন্তু কয়েকক্ষণ পরে আবার কার্তিক মহারাজের বিবৃতি নিয়ে কার্তিক মহারাজকে আক্রমণের কেন্দ্র করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেলেন। কতদিন চলবে এই রাজনীতি, এই সংখ্যালঘু দূষণের রাজনীতি? নরেন্দ্র মোদী কি করতে পেরেছেন আপনারা জানেন, কি করতে পারেননি তাও আপনাদের একটা দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তারা সর্বভূত দল। এই দল পাথর খেয়েছে, বালি খেয়েছে, ডুয়ার্সের জঙ্গলের কাঠ খেয়েছে। এই দল ক্ষমতায় বসে 5 লক্ষ সরকারি পদকে খেয়ে নিয়েছে। এই দল পাথর খেয়েছে, স্টোন চিপস খেয়েছে, বোল্ডার খেয়েছে। এখন লালু প্রসাদ যাদবের পায়ে হাত দিয়ে প্রণাম করে উত্তরাধিকারী আশীর্বাদ নিয়ে আসছেন যে আপনি আশীর্বাদ করুন। গরু মোষের খাবারটা এখন পর্যন্ত খেয়ে হজম করতে পারেনি, আপনি যদি আশীর্বাদ করেন ওটাও খেয়ে। একটা রাজনৈতিক জোট হয়েছে তারা, আর এই দলটা হচ্ছে শিবের উপাসক। আপনি দেখবেন এখন কলকাতার রাস্তায় 30 বছর আগে, 20 বছর আগে কেউ দেখায়নি যে শিবরাত্রির দিনে বড় বড় শিব যাচ্ছে। শিবের প্রসাদ কি? বেল। আর এই জোটের কাছে একটাই প্রসাদ, একটাই ফল হচ্ছে বেল। সোনিয়া রাহুল মা ছেলে, ন্যাশনাল হেরাল্ডে বেলে। শিবসেনার নেতা, উনিও বেলে। আজকে যিনি দিল্লির মুখ্যমন্ত্রী, বেলে। বেরিয়েই বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীও জেলে যেতে পারে। মানুষ বলছে তোমার মুখে চকলেট পড়ুক, চকলেট। কতদিন চলবে এই রাজনীতি? এই রাজনীতির বিরুদ্ধে আজকে সংঘবদ্ধভাবে আমাদের এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। একটা রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতার নতুন পরিভাষা তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ইডি সিবিআই কে দিয়ে ভয় পাওয়ালে চলবে না। তাপস রায় নাকি ভয় পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস ভয় পায়নি। বলছেন 1 বছর আগে থেকে যোগাযোগ আছে। আরে 1 বছর কেন, 1.5 বছর আগে থেকে আপনার পাশে এখন যারা আছে তারা গভীর রাতে ফোন করছে, বলছে চাপে আছি, চাপে আছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক সময় চলে। এই তো অবস্থা রাজনৈতিক দলের, কে আছে আর কে নেই কেউ জানেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত দা স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম। ডান দিকে যাবো, ভাই ডান দিকে বাঁকা, ভাই বাঁকা। স্বাগতম, 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 স্বাগতম। भारत माता की, भारत माता की, भारत माता की। ব্যাটারি আনতে হবে, বহুত তাগড়া চলছে। অসাধারণ। আমরা অঙ্ক আছে কেন? দেখুন, একটি রাজনৈতিক দল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে।
তৃতীয়বারের জন্য মানুষ তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে দিয়েছেন। তিনি যখনই দেখা করতে যাচ্ছেন, মঞ্চে ওঠার আগে তার কর্মীদের কাছে প্রথম জিজ্ঞাসা করছেন, চিহ্নিত করে দিচ্ছেন কয়েকজন নেতাকে, এখনো যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। আসলে বিজেপি একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেসের অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছে না। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে রাজনীতি নিয়ে এসছেন, সেই রাজনীতি ঘৃণার রাজনীতি, অপসংস্কৃতির রাজনীতি, এই রাজনীতি অসহিষ্ণুতার রাজনীতি, এই রাজনীতি শব্দ দূষণের রাজনীতি। ঈশ্বরের অপার করুণা যে 2 অক্ষরই থেমে গেছেন, এখনো 3 অক্ষর 4 অক্ষর বেরিয়ে যায়নি। আজকে পরাজয়ের গ্লানি থেকে এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস যে তার থেকে বেরিয়ে আসতে পারছে না। মুখ্যমন্ত্রী যখন আমাদের রাজ্যে প্রথম ক্ষমতায় এলেন 2011 সালে, তিনি এসে নতুন তত্ত্ব নিয়ে এলেন মানুষের সামনে। ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ মুখ্যমন্ত্রীর রাজনীতি, মুখ্যমন্ত্রীর ধর্মাচরণ, সকালে জয় মা কালী, দুপুরে বজরংবলী, আর সন্ধ্যাবেলা মুসলিম মহল্লায় হাত মাথার উপরে তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। কতদিন চলবে এই রাজনীতি? আজকে কালীঘাটের মা কালীও হাত তুলে নিয়েছেন, বলছেন এই সরকারকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। জগন্নাথ দেবকে ধরেছিলেন, জগন্নাথ দেবকে বলছেন আর কেন আপনি পড়ে থাকবেন পুরীতে? বাঙালিরা এত পুরী যাচ্ছে, আর ওখানে যাওয়ার দরকার নেই, বরঞ্চ আপনি দীঘায় চলে আসুন। দীঘায় নিয়ে এসেছিলেন জয় জগন্নাথ। জগন্নাথও বলেছে তোরই পার করাতে পারবো না, এই ফাইল নেবার সাহস আমারও নেই। মুখ্যমন্ত্রী অবশেষে নিজের জায়গায় ঘুরে গেছে, রামের দেশে, রামের জন্মদিনে, রামের মিছিলে আজকে বোমা পড়ছে। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যদি ওরা গালাগালি করে রামনবমীর দিনে, গালাগালি মানে জয় শ্রীরাম। আরে জয় শ্রীরাম মানে কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম মূল্যবোধের প্রতি সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এই হলো জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম উচ্চারণ করলেই মুখ্যমন্ত্রী বলছেন গালিগালাজ করছেন। আর এই গালিগালাজের বিরুদ্ধে কি করতে হবে? আপনি হাত তুলে মাথার উপরে আল্লাহর কাছে শান্তির জন্য দোয়া করুন। আর এই কথা বলার পরপরেই আজকে আমাদের মুর্শিদাবাদে রামের মিছিলের উপরে বোমা পড়েছে। এই যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে মানুষ ঐক্যবদ্ধ হতে, এই বউবাজারের ইট কাঠ পাথর, এখানে বহু সংঘর্ষ মানুষ দেখেছে 1946 সালে। একটা সময় ছিল এই বউবাজারের মোড়ে দাঁড়িয়ে একদম মানুষ স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেंगे পাকিস্তান, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। আর এই প্রগতিশীল বামপন্থীরা বলতেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। 1946 সালে দাঁড়িয়ে গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্তী যে ভাষায় কথা বলেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে সেই ভাষায় কথা বলছেন। আমরা আগে বলেছিলাম আমাদের সীমিত রাজনৈতিক অবস্থান নিয়ে যে কথা পণ্ডিত জওহরলাল নেহরু দিয়েছেন, সরদার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, যে কথা ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, যে প্রতিশ্রুতি স্বয়ং মহাত্মা গান্ধী দিয়েছিলেন যে ওপার বাংলা থেকে আগত মানুষদের এখানে পুনর্বাসন শুধু নয়, তাদের নাগরিকত্ব দিতে। কংগ্রেস স্লোগান দিয়েছে, কংগ্রেস এদের গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি, আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি। ডক্টর পি.ভি. নরসিংহ রাও স্বপ্ন দেখেছিলেন, ডক্টর মনমোহন সিং বিবৃতি দিয়েছিলেন, প্রণব মুখার্জি উৎসাহ দেখিয়েছিলেন, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কংগ্রেস করে যেতে পারেনি, আমরা বাস্তবায়িত করেছি। রাজীব গান্ধী চোখের জল ফেলেছিলেন, 1 টাকা পাঠালে গ্রামে 15 পয়সা পৌঁছয়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নতুন ফর্মুলা, পিএম টু ডিএম। সিপিএম বলেছিল মাইনাস সিএম। এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে কংগ্রেস।
আর আমরা করে দেখিয়েছি পিএম টু বেনিফিশিয়ারি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থান মানছে। একটা রাজনৈতিক দল গোটা লোকসভা নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচন বানিয়ে দিয়েছে। গোটা পঞ্চায়েত নির্বাচনে তার একটাই বক্তব্য, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। আরে কেন্দ্র বলছেন টাকা নাও, হিসাব দাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব আমি দেব না, কারণ ওটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এই পরিস্থিতিতে নামিয়ে নিয়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিকে। আজকে যারা দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষকে প্রতারিত করেছেন, যারা জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছেন, যারা মানুষের প্রত্যেকটি প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছেন, এই নির্বাচনে তাদের বিরুদ্ধে আপনাদের রায় দিতে হবে। আমরা আবেদন করছি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে জ্যোতিবাবু বলতেন একটা মেয়ে যদি মাঠের কোণে বসে হাওয়া খেতে চায় আমরা কি করতে পারি, যেদিন অনিলবাবু বলতেন দিদি থেকে দিদিমা হয়ে যাবে তবুও ক্ষমতার পথ পরিবর্তন হবে না, যেদিন অনিলবাবুরা বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, 100 বছরের মধ্যে বামফ্রন্টের পরিবর্তন কেউ নিয়ে আসতে পারবে না, যেদিন 2004-এর নির্বাচনে একা মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন আর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় মানুষ দেওয়ালে লিখেছিল দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে, সেদিন যারা দিদিকে একা থাকতে দেননি, নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে এই পশ্চিমবঙ্গের এই অসুখ থেকে মুক্তি পান, এই অসুস্থ অবস্থা থেকে, এই সামাজিক অস্থিরতা থেকে, গোটা সমাজ যেখানে খোলা বাজার হয়ে গেছে তার থেকে আপনাদের মুক্তি নিয়ে আসতে হবে। আমরা আবেদন করছি সমস্ত সিপিআইএম এর কর্মীদের কাছে যারা এখনো বিশ্বাস করেন রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে যে বিপ্লব হয়তো একদিন আসবে, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে যারা কোনোদিন সিপিআইএম এর 34 বছরের অমৃত রস পান করেননি, আমরা তাদের বলছি এই দলটাকে সরিয়ে দিন, এই নির্বাচনে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিন। কংগ্রেসের থেকে আবেদন জানাচ্ছি যে যারা প্রকৃত জাতীয়তাবাদী আছেন, যাদের কর্মীদের দিনের পর দিন তৃণমূল খুন করেছে, যাদের গোটা দলটাকে আত্মসাৎ করে দিয়েছে, এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রতিরোধ করে তুলুন। তারপরে ভোটের পরে যে যার পথ খুঁজে নেবেন, পথ আপনাকে খুঁজে নিতে হবে। কিন্তু একটি কথা বলে শেষ করবো যে যে যত চেষ্টা করুন না কেন, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, এর কোনো বিকল্প নেই। আমাদের রাগী মুখ্যমন্ত্রী, যার মধ্যে এত বীর রসের সঞ্চার আছে, তিনি পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব, কথাবার্তায় নতুন কিছু করার প্রতিশ্রুতি। অন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্য শরীরী ভাষা নিয়ে তিনি ওখানে গেলেন, উত্তরবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বললেন এনেছি আমার 100 জনমের প্রেম, আঁখি জলে কাঁথা মালা। এবারও কি ফিরাবে শূন্য হাতে? উত্তরবঙ্গের তৃণমূল নেই, পাহাড়ে তৃণমূলের পতাকা নেই, ডুয়ার্সে তৃণমূলের দেখা নেই, দার্জিলিং এ নেই, জলপাইগুড়িতে নেই, কুচবিহারে নেই, আলিপুরদুয়ারে নেই, রায়গঞ্জে নেই, বালুরঘাটে নেই, উত্তর বাংলায় নেই, দক্ষিণ বাংলায় নেই। আজকে ফারাক্কার ওপারে তৃণমূল শেষ হয়ে গেছে, এখন এখানে এসেছে। মুখ্যমন্ত্রী বললেন আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। কোথাকার প্রতিশোধ? নন্দীগ্রামের প্রতিশোধ। গোটা তৃণমূল কংগ্রেস দলটা নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলটাকে তাদের তুজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। গভীর রাত হলেই নন্দীগ্রামের স্বপ্ন থেকে জেগে ওঠে, আর 2-3 বার শুনেন, 2-3 বার বিজেপির মোদীর নাম করে জল খেয়ে আবার ঘুরিয়ে পড়ে। মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমাকে লোডশেডিং করে হারিয়েছে। আরে লোডশেডিং হয়েছিল না সূর্যগ্রহণ হয়েছিল? ওখানে কোন চন্দ্রোদয় হবে মানুষ তো ঠিক সময় দেখতে পাবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন প্রতিশোধ চাই।
আর তার উত্তরাধিকারী পরের দিন গিয়ে গ্রাম অঞ্চল মানুষগুলোকে চিহ্নিত করে দিয়ে এলেন আমাদের রফিবালা আড়ি একজন মহিলা, তাকে পিটিয়ে খুন করে দেওয়া হলো। তার ছেলে সঞ্জয় আজ কলকাতার একটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের একজন পার্টির কর্মীর চোখ পর্যন্ত চলে গেছে, যারা 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জনকে খুন করেছে। মনে রাখবেন, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চাইছি। দীর্ঘ পথ অতিক্রম করে সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্লান্ত, দীর্ঘ পথ অতিক্রম করে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিশ্রান্ত। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের ভালোবাসাকে যিনি গোটা শরীর মনে লেগে ফেলেছিলেন, আজকে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে তিনি চলে যাচ্ছেন। सर्वानंद सोनोवाल जी स्वागतम। सर्वानंद सोनोवाल जी स्वागतम। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় জাহাজ মন্ত্রী, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বন্দর এবং জাহাজ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজিকে জোরদার একটা করতালির মাধ্যমে আপনারা স্বাগত জানান। सर्वानंद जी स्वागतम। सर्वानंद जी स्वागतम। सर्वानंद जी स्वागतम। স্বাগতম স্বাগতম। আমি ধ্রুবকে অনুরোধ করবো পেছন থেকে উত্তরীয় ফুল মালা এগুলো একটু সামনের দিকে নিয়ে আসতে। একটু এই দিক দিয়ে নিয়ে আসবে। দেখুন, আমি একটি শব্দ বলে আপনাদের কাছে একটি আবেদন রেখে এখান থেকে চলে যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলেন। 1998 তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়, সালে যেদিন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি দিল্লি থেকে আমাদের আসন সমঝোতার কথা ঘোষণা করেছিলেন এবং প্রতিটি আসন হিসেবে উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অধ্যাপক বিষ্ণুকান্ত নাম শাস্ত্রীর নাম ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। মাত্র 4 দিনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে একটি সভায় নিজেই নিজের নাম ঘোষণা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে বললেন, সমর্থন করেছি, আমি বাঁচতে পারবো না, কংগ্রেস আমায় শেষ করে দেবে, আমাকে বাঁচান। সেদিন এই পশ্চিমবঙ্গে সিপিআইএম বিরোধিতার স্বার্থে পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটি নির্দিষ্ট গতিমুখে পরিচালিত করবার জন্য বিষ্ণুকান্ত শাস্ত্রী সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে নিজের নামকে প্রত্যাহার করে নেন। সেদিন থেকে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন। মাঝখানে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরাগের ছোঁয়া দিয়ে অন্যদিকে চলে গিয়েছিলেন, আবার তিনি ফিরে এসেছেন। কিন্তু ওই যে বলুন, দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ক্লান্ত, তিনি পরিশ্রান্ত, তার বিশ্রামের প্রয়োজন। এবার তাকে বিশ্রামে পাঠান, এবার তাকে ছুটিতে পাঠিয়ে দিন, এবার রিটায়ারমেন্টের সময়। আপনাদের মাঝখানে একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, যিনি এই উত্তর কলকাতার বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, যিনি কলকাতা কর্পোরেশনের আভ্যন্তরীণ সমীকরণ থেকে শুরু করে বিধানসভার তাপ উত্তাপকে নিয়ে দৈনন্দিন রাজনৈতিক কাজ করে চলেছেন, সেই আমাদের তাপসটাকে আপনাদের মাধ্যমে রেখে একটু কাজ করবার সুযোগ দেবেন, এই আবেদন রেখে সকলকে নমস্কার জানিয়ে আমি আরেকটি কথা করছি। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতার জয়।
এক কথায় অনবদ্য এবং অসাধারণ। আমরা সবাই দিচ্ছি, আমাদের কর্মী বন্ধুরা, সাপোর্টাররা, তাদের প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো বক্তব্য আমরা শুনলাম মাননীয় শ্রমিক ভট্টাচার্যের মহান